জুলাইয়ে রফতানি আয় $473 কোটি। গ্যাস বিদ্যুৎ সংকটে কারখানা বন্ধ হওয়ার তথ্য সঠিক নয় দাবি বিজিএমইএর। 2 সপ্তাহেও কাটেনি গ্যাসের সংকট, বন্ধ বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন, লাকড়ির চুলায় চলছে রান্না বান্না। এবং সংকোচনমূলক মুদ্রানীতি থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, নীতি সুদ হার কমলেও জটিল হতে পারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এর সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। অর্থ বছরের প্রথম মাস জুলাইতে পণ্য রফতানি আয় হয়েছে $472.74 কোটি। গত বছরের এই সময়ের তুলনায় কমেছে $4.25 কোটি বা 0.9%। যদিও জুন মাসের চেয়ে আয় বেড়েছে 12.5%। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি তথ্য বলছে, বছর ব্যবধানে প্রায় 2% কমে সবচেয়ে বেশি $368.67 এসেছে তৈরি পোশাক থেকে, যা মোট রপ্তানির 82%-এরও বেশি। আর দ্বিতীয় সর্বোচ্চ $13 কোটি এসেছে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে। বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক চুক্তির সুবিধা তুলতে পারেনি বাংলাদেশ। রপ্তানি বেড়েছে মাত্র 0.5%-এর কম। বিপরীতে সবচেয়ে বেশি 15% রপ্তানি বেড়েছে ভারতে, আর সৌদি আরবে বেড়েছে 10.5%-এর বেশি। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ডিবিএল গ্রুপ সহ একাধিক পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার খবরটি সত্য নয় বলে দাবি করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সোমবার এক বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়। বলা হয়, তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট থাকা সত্ত্বেও সরকারের সহযোগিতায় বিজিএমইএ এর সদস্যভুক্ত কারখানাগুলো 60 থেকে 70% উৎপাদন কার্যক্রম সচল রেখেছে। তবে 5 আগস্টের সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সমন্বয় করে অনেক কারখানা বৃহস্পতিবার ছুটি দিচ্ছে, যা পরবর্তীতে বিধি মোতাবেক সমন্বয় করা হবে। বিজিএমইএ কর্তৃপক্ষ বলেন, স্পর্শকাতর বিষয়ে ভুল সংবাদ পরিবেশন করা হলে দেশীয় এবং আন্তর্জাতিক ক্রেতাদের মাঝে উদ্বেগ তৈরি হবে। রান্নাঘর থেকে রাস্তাঘাট, 2 সপ্তাহেও কাটেনি গ্যাসের সংকট। বাসা বাড়িতে চুলা না জ্বলায় অনেকের ভরসা এখন লাকড়ির চুলা। আর ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস, যার প্রভাব পড়ছে আয় রোজগারে। গ্যাসের চাপ কম থাকায় আজও বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। লাইনের গ্যাস সংযোগ থাকার পরেও জ্বলছে লাকড়ির চুলা। রাজধানীর মোহাম্মদপুরে 15 দিন ধরে গ্যাস না থাকায় এভাবেই লাকড়ির চুলায় ভরসা করতে হচ্ছে লাইজু আর রোজিনাদের। জীবিকার তাগিদে ঢাকায় এসেও তাদের জীবন চলছে এমন বিষণ্ণ বাস্তবতায়। এক পাতিলে রান্না করে সংসারে সবাই ভাগ করে একসাথে খায়, কোনো বেলায় না খায়ও থাকতে হয়। তারপরও গ্যাস নেই, লাকড়িতে রান্না করি, লাকড়ির কেজি 40 টাকা 50 টাকা, কিন্তু পাইতেছি না। দেশ গ্রামে থাকা যে কষ্ট আর ঢাকা শহর থাকা সেই কষ্ট, তাহলে লাভ হইলো কি আমাকে? গ্যাস সংকটে যখন ঘরে এমন নাজেহাল অবস্থা, তখন সড়কে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এই সিএনজি চালকদের। যে গ্যাস তারা পাচ্ছেন তাতেও 10 মিনিট গাড়ির চাকা ঘুরবে কিনা তা নিয়েও আছে সংশয়। ওই 1 ঘন্টা দাঁড়ায় থেকে আপনার 49 টাকার গ্যাস পাইছি। 49 টাকার গ্যাস দিয়ে তো মানে 200 টাকা ভাড়া মারা দেবো না, তাহলে আমরা মালিক জমা দিমু করতে আর করমু করতে। কোনো জায়গায় গ্যাস পাইতেছে না, মানে এটা সরকার তো বলতেছে গ্যাসের কোনো সংকট নাই, কিন্তু আমরা তো কোনো গ্যাস পাইতেছি না পাম্পে এসে। দামও বাড়ে না, গ্যাসও দেয় না, এর মানে এটা সিন্ডিকেট চলতে আছে। যেমন তেলে করছে এমন গ্যাসও করতে আছে। এই সমস্যাটাই হলে আসল। সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ সিএনজি স্টেশনে মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বাধ্য হয়ে ডিজেল অকটেনের ওপর ভরসা করছেন অনেকে, কিন্তু তাতেও স্বস্তি কই। আজকাল তো টেলিভিশনে দিতেছে, এখনো রিপেয়ার হয়নি। মানুষের সবার তো ভোগান্তি, গাড়িওয়ালাদেরও ভোগান্তি, ডোমেস্টিকে যারা বাড়ি ঘরে আছে অনেক বাড়িতে রান্নাবান্নি হচ্ছে না। 11টা-12টার দিকে সিরিয়াল দিলে 3টা-4টা বাজে আমরা তেল পাই, বাসায় যাই, বাসায় যাই আবার ওই সকাল সকাল আবার ডিউটি করি। গ্যাসের দাম বাড়ুক বা প্রেশার দাম যাই, যত কষ্ট করা লাগে আমরা ড্রাইভাররা বিভ্রান্ত হতেছি সবচেয়ে বেশি। রাত্রে ঘুম নাই, সকালবেলা ডিউটি গাড়ি চালাইতে হয়। আমরা ঘুমের জন্য অনেক সময় গাড়ি একটা দুর্ঘটনা ঘটতে পারে অনেক সময়। জনজীবনে এমন স্থবিরতা দ্রুত সমাধানের আশা ভুক্তভোগী সাধারণ মানুষের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।
এদিকে গ্যাসের জন্য রীতিমতো হাহাকার চট্টগ্রামেও। সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোর সামনে গাড়ির দীর্ঘ লাইন। চালক মালিকরা জানান, অনেকে গতকাল মধ্যরাত থেকেই লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না। অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। অনেক স্টেশনের সামনে 2 কিলোমিটার দীর্ঘ লাইনও দেখা গেছে। যেসব স্টেশন চালু রয়েছে তার কর্মীরা বলছেন, তাদের কাছে সরবরাহ কম, ফলে চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। লাইনে গ্যাসের অস্বাভাবিক চাপ কম, আর এই কারণে আজও অনেক স্টেশন বন্ধ। নগরের বিভিন্ন স্থানে বাসাবাড়িতেও গ্যাসের অভাবে জ্বলছে রান্নার চুলা। কমার্শিয়াল হাব আগ্রাবাদে ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যায় সব সেবাকে এক ছাতার নিচে আনার এই কার্যক্রমের সূচনা হয়। উদ্যোক্তারা জানান, অধিকাংশ ব্যাংক ও শিপিং অফিস আগ্রাবাদে, কাস্টম হাউসও বেশ কয়েক বছরের জন্য স্থানান্তর হচ্ছে এই এলাকায়। তাই ডকুমেন্টেশন সংক্রান্ত যাবতীয় কাজের সুযোগ আগ্রাবাদে থাকলে আমদানি রপ্তানি গতিশীল হবে। তখন ব্যবসায়ীদের সশরীরে টার্মিনালে কাজ কমে আসবে অনেকাংশে। এমন পদক্ষেপে সন্তোষ জানান ব্যবহারকারীরা। সিস্টেম লস বা ঘাটতি পোষাতে বিদ্যুৎ বিতরণ ও জ্বালানি খাতকে বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারীকরণ করে এলপিজি খাতে সুফল আসেনি, তাই এ খাতেও সেই তিক্ত অভিজ্ঞতার শঙ্কা প্রবল। বরং দুই খাতেই দুর্নীতি রোধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে জোর দেন তারা। জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। নিত্যপণ্যের দাম বৃদ্ধির জাতাকলে পিষ্ট নিম্ন ও মধ্যবিত্ত, যেখানে মরার উপর খাড়ার ঘা হয়ে ওঠে মধ্যপ্রাচ্য অস্থিরতা। এমন অবস্থায় বাড়ে তেল, গ্যাস, বিদ্যুতের দাম। এলপিজির দরও দ্বিগুণের বেশি বাড়ায় সরকার, পরে কমালেও বেসরকারি সিন্ডিকেটের খপ্পরে কখনোই নির্ধারিত দামে কিনতে পারেননি সাধারণ মানুষ। এই যখন বাস্তবতা, তখন বিদ্যুৎ বিতরণ কোম্পানি ও বাদবাকি জ্বালানির খাতকেও বেসরকারীকরণের পরিকল্পনা সরকারের। দাবি, এর মাধ্যমে কমবে লোকসান আর আমদানিতে অনিশ্চয়তার ঝক্কি। We were negotiated with the Chinese company for third FSRO. So investors are coming and the sign is very good. I think we'll be able to do more. প্রথমেই একটা বড় ভুল করে ফেলছে। কিন্তু আদতে সরকারের এই সিদ্ধান্ত কতটা জনবান্ধব ও কার্যকরী? বাংলাদেশের জন্য এখনো সময় হয়নি যে বাংলাদেশ এরকম একটি প্রাইভেটাইজ বিদ্যুৎ ব্যবস্থার মধ্যে যাবে। বিশেষ করে ঢাকার বাইরের যে অঞ্চলগুলোতে এটা করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেখানে এটা আরো বিল কালেকশন আরো বেশি কঠিন হয়ে যাবে। এই মুহূর্তে কোনো প্রাইভেট কোম্পানির হাতে দিয়ে দেওয়া, আসলে আমার মনে হয় যে এলপিজির ক্ষেত্রে আমাদের যে উদাহরণটা আমরা দেখছি সেরকম একটা ঘটনাই হতে চলেছে। জ্বালানি বা বিদ্যুৎ এমন একটা অত্যাবশ্যকীয় পণ্য যেটা আসলে মুনাফা করবার মতো পণ্য নয়, এবং যেটা কিনা জনগণের উপরে যাতে বাড়তি ব্যয়ের চাপ না বোঝায়। সুতরাং এই যেহেতু এটা সেই ধরনের পণ্য, সুতরাং এই ধরনের কার্যক্রমগুলো যত বেশি সরকারের অধীনে রাখা যায় এবং অনেক বেশি কম মুনাফার ভিতরে, এটা সীমিত মুনাফার ভিতরে রেখে যাতে সরকারের পরিচালনার ভিতরে যদি চালানো যায়, সেটি আসলে ভালো। সুতরাং সেই জায়গাটিতে এই বিশেষজ্ঞের মতে, বেসরকারি খাতের মুনাফার লোভে লাগাম টানা ও ভোক্তার প্রতি দায়বদ্ধতা তৈরি না করা গেলে কোনো সিদ্ধান্তেই আসবে না সুফল। আমরা মনে করি যে এই ধরনের। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। দেশের বাজারে এখনো 9% ওপরে মূল্যস্ফীতির চাপ। এরই মধ্যে প্রায় 2 বছরের সংকোচনমূলক মুদ্রানীতির অবস্থান থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি খাতে স্থবির হয়ে পড়া বিনিয়োগ সচল করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নীতি সুধার বা রোপা রেট 0.50% পয়েন্ট কমানো হয়েছে। তবে অর্থনীতিবিদদের শঙ্কা, সরবরাহ শৃঙ্খল ঠিক না করে বাজারে তারল্য বাড়ালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আরও জটিল হতে পারে। মাসুম মিয়ার রিপোর্ট। টানা 21 মাস কঠোর সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণের পর অবশেষে অবস্থান বদলালো কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর মুস্তাকুর রহমানের সভাপতিত্বে মনিটরি পলিসি কমিটির 13তম সভায় নীতি সুধার 10% থেকে কমিয়ে 9.50% নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হচ্ছে 2 আগস্ট থেকেই। উদ্দেশ্য, টাকার প্রবাহ সহজ করে বেসরকারি খাতে গতি ফেরানো। ব্যাংক ঋণে সুদের হার শিল্পায়নের ক্ষেত্রে এই মুহূর্তে একটা বড় বাধা। এই বাধাকে যাতে দূর করা যায়, যাতে
লেন্ডিং রেটের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। এই কারণটাই মূলত আমরা মাথায় রেখেছি। দীর্ঘদিন ধরেই দেশের বেসরকারি খাতের ঋণ প্রবাহের প্রবৃদ্ধি মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। 2026 সালের মে মাস শেষে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি সামান্য বাড়লেও মার্চ মাসেই ছিল গত 24 বছরের মধ্যে সর্বনিম্ন 4.72%। কড়া মুদ্রানীতি ও উচ্চ সুদহারের কারণে ঋণ নেওয়ার প্রবণতা কমে যায় বলে দাবি ব্যবসায়ীদের। ইন্ডাস্ট্রিয়াল যে কোনো লোন মানে 7%-এর বেশি বা ম্যাক্সিমাম 8 এর বেশি দিয়ে কেউ নিয়ে এটা সার্ভাইভ করতে পারবে না। সুতরাং নীতি সুদহার কমানোর পাশাপাশি এই ঋণের সুদের হার সেটাও কমতে হবে। কমলেই তখন এটা বিনিয়োগ হয়তো তখন চিন্তা হবে, বিনিয়োগ হয়তো বাড়বে কিছু। এদিকে মে মাসে মূল্যস্ফীতি পৌঁছেছিল 16 মাসের মধ্যে সর্বোচ্চ 9.42%, আর সবশেষ জুনে যা ছিল 9.16%। বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসি কমিটির এই সদস্য বলছে, নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হচ্ছে না, বরং এতে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ছে, তাই এমন সিদ্ধান্ত। যারা আছে সবাই খালি বলতেছে যে এই নীতি সুদহারটাই হচ্ছে একমাত্র শত্রু আমাদের, যেটা আমাদেরকে আটকায় রাখছে, তাই না? এখন এই যে নীতি সুদহারটা কমানো হলো, এখন তো তাদের একটা দাবি পূরণ হলো। এখন দেখি তারা বিনিয়োগ করে কি না। এর ফলে কি ব্যাংকের সুদের হারে খুব দ্রুত কোনো প্রভাব পড়বে? কিছুই পড়বে না। তার মতে শুধু নীতি সুদহার কমিয়েই বিনিয়োগ বাড়বে না, নিশ্চিত করতে হবে জ্বালানি সরবরাহ, উন্নত করতে হবে সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। কাঁচামরিচ আমদানির খবরের প্রভাব পড়েছে বাজারে। কেজিতে দাম কমেছে অন্তত 100 টাকা। এদিকে বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় সবজির দাম ঊর্ধ্বমুখী। ভোক্তাদের অভিযোগ, সঠিক বাজার মনিটরিং না হলে ভোগান্তি আরও বাড়বে। একদিন আগেও রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামরিচ বিক্রি হয় 320 থেকে 350 টাকা। দিন ঘুরতেই তা নেমেছে 260 থেকে 280 টাকায়। কালকা বেচি 320 টাকা, 340 এরকম বেচছি। অথবা দেখা গেছে মরিচ যদি ইন্ডিয়ান থেকে মরিচ আসলে দাম একটু কমবে। বিক্রেতারা জানান, আমদানির খবরে কমেছে কাঁচামরিচের দাম। সরবরাহ ঠিক থাকলে আরও দাম কমবে বলে জানান তারা। যে সবজি 120 টাকা ছিল, এই সবজি 80 টাকা আইছে। যেটা 60 টাকা ছিল, 80 টাকা ছিল, এটা 60 টাকা। গত 15 দিন 20 দিন আগের থেকে তুলনায় অনেকটা মোটামুটি কমছে বাজার। টিভিতেও দেখি যে বাজার মনিটরিং করতেছে, তারা আসে মাঝে মাঝে, কিন্তু আসলে কি হবো, তারা আসলে চলে গেলে আবার তারপরে আবার দেখা যায় এরা বাড়ায় দিল। বন্যা পরিস্থিতি সবকিছু সিন্ডিকেট মিলে চলা লাগছে, কারণে আমরা তো সবজি উৎপাদন করতে পারবো না। বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় বেড়েছে সবজির দাম। 80 থেকে 100 টাকার নিচে কেনা যাচ্ছে না কোনো সবজি। 2 সপ্তাহ আগেও দেশি যে পেঁয়াজের দাম ছিল মানভেদে 40 থেকে 45 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 55 থেকে 65 টাকায়। পেঁয়াজের দাম এর আগে ছিল যাই আপনার 45 টাকা, সেই পেঁয়াজের দাম এখন 60 টাকা হয়ে গেছে। পেঁয়াজিতে 20 টাকা বেড়ে গেছে। বলার 10 টাকা বাড়তি, সোনালি 20 টাকা বাড়তি। এই আপনি উৎপাদন কম হইতেছে, বৃষ্টির কারণে আপনি উৎপাদন কম, এই কারণে একটু দাম বাড়তি। এদিকে সপ্তাহ ব্যবধানে বেড়েছে আমিষের অন্যতম উৎস মুরগির দাম। অপরিবর্তিত আছে গরু ও খাসির দাম। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ঠিক রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে আগামী 10 আগস্টের মধ্যে মতামত জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সব দপ্তরকে। বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, মতামতের ভিত্তিতে AI প্রযুক্তি বাস্তবায়নের চূড়ান্ত কৌশলপত্র তৈরি করা হবে, যার আওতায় থাকবে উৎপাদন থেকে খুচরা বাজার সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করা। আর এর মাধ্যমে রোধ করা যাবে মধ্যস্বত্বভোগীদের কারসাজিও। আর ওপেন সোর্স ও পেইড ডেটার সমন্বয়ে সব মন্ত্রণালয়ের জন্য তৈরি করা হবে একটি কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার। বলা হয়, বিশ্বব্যাপী বাজার ব্যবস্থাপনায় এই প্রযুক্তি সফলভাবে ব্যবহৃত হচ্ছে, যা প্রয়োগ করা হবে বাংলাদেশেও।